আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। সিনেশো বাংলায় তোমাকে স্বাগতম। আজকে আমরা ডেস্টিনড উইথ ইউ সিরিজের পঞ্চম এবং ষষ্ঠ পর্ব এক্সপ্লেন করব। আগের ভিডিওগুলো দেখতে চাইলে উপরের আই বাটনে চাপ দিয়ে দেখে নিতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলিও না। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস ভিডিও। গত পর্বে আমরা দেখেছিলাম শিন এবং হংস একটা বিচের ধারে গিয়েছিল এবং একে অপরের দিকে নীরব দৃষ্টিতে তাকিয়েছিল। পঞ্চম পর্বের শুরুতে শিন বলতে লাগে, আমি হয়তো আমার উত্তরটা পেয়ে গিয়েছি। তারপর হংসু খাবার খাওয়ার জন্য চলে আসে আর তার পিছে পিছে শিনও এসে তার সামনের টেবিলে বসে পড়ে। তখন হংসু তাকে বলে, এই সিটে বসো না। এখানে শিন বলে, কেন বসবো না? তুমি কি একা একা খাবার খাওয়া পছন্দ করবে? তখন হংসু বলে, এই সিটটা আমার বাবার জন্য। তখন শিন সেখান থেকে উঠে তার পাশের সিটে গিয়ে বসে। তারপর হংসু 3টা গ্লাসে মদ ঢালে। তখন শিন বলে, আমি কখনো মদ খাইনি। তখন হংসু বলে, আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী, এই উদ্দেশ্যে তুমি তো একটু মদ খেতেই পারো। তখন শিন বলে, আমি কখনো মদ খাইনি, আর মদ খাওয়ার পর আমার কি অবস্থা হবে আমি নিজেও জানি না। হতেও পারে আমি তোমাকে কিস করে দিব। আর এই কথা শুনে হংসু তার থেকে মদের গ্লাসটা নিয়ে নেয় আর বলে, থাক, তোমার খেতে হবে না। আর জিজ্ঞেস করে, তুমি তোমার অসুখের জন্য মদ খাও না তাই না? শিন বলে, হ্যাঁ। আর বলে, এটা আমার পরিবার থেকে চলে আসছে আর আমার দাদি এটাকে অভিশাপ বলে। তারপর শিন হংসুকে জিজ্ঞেস করে, তোমার বাবার মৃত্যু হয়েছিল কিভাবে? তখন হংসু বলে, আমি তোমাকে এটা কেন বলতে যাব? তুমি আমার এতটাও কাছে না যে আমি তোমাকে এই কথাটা বলতে পারবো। এরপর হংসু অনেক মদ খেয়ে আবার বিচ সাইডে চলে আসে আর তার বাবাকে ডাকতে ডাকতে বলে যে, আপনি যেমনটা চেয়েছিলেন আমি ঠিক তেমনটাই করেছি। আপনি চেয়েছিলেন না আমি একটা পার্মানেন্ট জব পেয়ে যাই, আর দেখেন আমি একটা পার্মানেন্ট জব পেয়ে গিয়েছি। আমি সিভিল সার্ভেন্ট ওয়ার্কার হয়ে গিয়েছি। এরপর হংসু তার পিছে দেখে শিন দাঁড়িয়ে আছে। তখন হংসু তার বাবাকে বলে, আমি এখানে আমার বয়ফ্রেন্ডকে নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু দেখেন এই আজব লোকটা আমার সাথে চলে এসেছে। তখন সে শিনকে বলে, তুমি আমার বাবাকে হাই বলো। তারপর শিন হাই বলে বলতে লাগে, আমি হংসুর বয়ফ্রেন্ড না, আর আমি কোনো আজব মানুষও না, আমি ওর নিয়তি, আর এই নিয়তিকে কখনো আলাদাই করা যাবে না। তারপর সে হংসুকে উদ্দেশ্য করে বলে, আমি ওই পাজেলটার মানে বুঝে গিয়েছি, আমাদেরকে আমাদের নিয়তি স্বীকার করে নিতে হবে। এর মানে হচ্ছে ওই মন্ত্রটা ভাঙা যাবে না, মানে আমার মন সবসময় তোমাকেই চাইবে। তারপর হংসু সেখান থেকে চলে যেতে লাগে। তখন শিন জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ নিজের নিয়তিকে ছেড়ে? তখন হংসু বলে, তুমি আমার নিয়তি না, তাছাড়া তুমি কি আমার নিয়তি হতে চাও? শিন এখানে বলে, আমি এমনটা চাই না, তুমি কি হতে চাও? হংসুও না করে দেয় আর বলতে লাগে, আমাদেরকে নিয়তির বিরুদ্ধে যেতে হবে। তারপর হংসু মাটিতে বসে পড়ে আর তখন শিন সেখান থেকে চলে যেতে লাগলে হংসু বলে, লাস্ট বারের মতো একটু তো আমাকে সাহায্য করো প্লিজ। তখন সে হংসুর হাত ধরে তাকে উঠাতে লাগে, তারপরে আবার তাকে ছেড়ে দেয় আর সেখান থেকে সে চলে যেতে লাগে। এর পরের সিনে আমরা দেখতে পাই শিন গাড়ি দিয়ে যাচ্ছে আর হংসু তার কাঁধে মাথা রেখেছে। শিন যখন তাকে সরিয়ে দিতে যাবে ঠিক তখনই হংসু বলতে লাগে, কত সুন্দর স্মেল আসছে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই মাউন্ট জুতে দুইজন লোক কিছু একটা দেখে চিৎকার করে ওঠে। এরপর হংসুর কাছে কল যায় আর তখন হংসু জানতে পায় মাউন্ট অঞ্জুর চারপাশে শুধু রক্ত আর রক্ত। তারপর হংসু তাড়াতাড়ি করে সেখানে চলে যায় আর তার সাথে মিস্টার গং এবং সাভিয়ালো যায়। তারা দেখতে পায় তারা যে গাছের বোর্ডগুলো লাগিয়েছিল সব বোর্ডের মধ্যে রক্ত লেগে আছে। এখানে হংসু বলতে লাগে, এই রক্তগুলো হয়তো কোনো মানুষের। তখন মিস্টার গং বলে, এগুলো শুধুমাত্র মুরগির রক্ত, তুমি এগুলো পরিষ্কার করে দিও। পরের দৃশ্যে আমরা শিনকে দেখতে পাই যে তার অফিসের মধ্যে ছিল। তারপর সেখানে হংসু চলে আসে। তখন শিন তাকে বলতে লাগে, পার্কের বোর্ডগুলোতে নাকি রক্ত দেখা গেছে। তখন হংসু বলে, হ্যাঁ, আর তাকে এই রক্তমাখা বোর্ডের ছবি দেখাতে লাগে আর বলে, এগুলো নিয়ে তুমি রিপোর্ট করো। কিন্তু শিন সেই ছবিগুলোকে না দেখে হংসুকে দেখতে লাগে। তখন হংসু বলে, তুমি ছবিগুলো দেখছো না কেন? তখন শিন বলে, এটা নিয়ে আর রিপোর্ট করা যাবে না, তুমি তো সব রক্ত পরিষ্কার করে দিয়েছো, তোমার কি মনে হয় পুলিশ এটার উপর শুধু শুধু টাইম নষ্ট করবে? তখন হংসু বলে, তাহলে তুমি আমাকে এখানে ডেকেছো কেন? শিন উত্তর দেয়, আমি দেখতে চাচ্ছিলাম যে তুমি এখানে আসো কিনা, তোমার উচিত ছিল না তোমার নিয়তির বিরুদ্ধে যাওয়ার চিন্তা করা। তারপর হংসু সেখান থেকে বের হয়ে যায় আর বলতে লাগে, সুন্দর হওয়ার মন্ত্রটা ব্যবহার করে ওকে কি মেয়েই বানিয়ে দিব নাকি? তারপর আবার বলে, না থাক, ও তো এমনিতেই অনেক সুন্দর। পরের দৃশ্যে দেখতে পায় শিন একটা বারে কিমুকের সাথে ছিল। সেখানে একটা ওয়েটার একটা ওয়ালেট দিয়ে বলে, এটা ইয়নের। তখন শিন বলে, আমি এটা তাকে ফিরিয়ে দিতে পারবো না। তখনই শিনের মোবাইলে ইয়নের কল আসে, কিন্তু শিন সেটাকে রিসিভ করে না। কিমুক সেটাকে রিসিভ করে অন্য পাশ থেকে বলছিল, আমি ইয়নের ফ্রেন্ড, ইয়নের কিছু একটা হয়ে গিয়েছে। এরপর শিন তাড়াতাড়ি করে ইয়নের কাছে চলে আসে আর দেখতে পায় ইয়ন তাকে প্রপোজ করার জন্য রেডি করছে। তখন ইয়ন শিনকে দেখে বলতে লাগে, তুমি একটু তাড়াতাড়ি এসে পড়েছো, আমি জানি তুমি আমাকে প্রপোজ করবে না, তাই আমি তোমাকে প্রপোজ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তুমি কি আমাকে বিয়ে করবে? এখানে শিন বলে, তোমার বাবা আমাকে মানবে না। তখন ইয়ন বলে, বিয়ে আমি করবো, আমার বাবা না। তারপর ইয়ন শিনকে হাক করে। পরের দৃশ্যে আমরা শিন এবং ইয়নকে দেখতে পাই, তাদের সাথে তাদের পরিবারও ছিল। সবাই এসে ইয়ন এবং শিনের বিয়ে নিয়ে কথা বলছিল। এরপর ইয়ন এবং শিন একটা জায়গায় ঘুরতে আসে আর এখানে সবাই তাদের দুজনের দিকে তাকিয়েছিল। তখন ইয়ন বলতে লাগে, দেখেছো সবাই তোমার দিকে তাকিয়ে রয়েছে। তখন শিন বলে, সবাই আমার দিকে না, তোমার দিকে তাকিয়ে রয়েছে। এরপর ইয়ন যখন শিনকে কিস করতে যাবে ঠিক তখনই শিনের মা তাকে কল করে। এরপর শিন তার মার সাথে কথা বলতে বলতে একটু দূরে চলে আসে। সেখানে সে হংসুকে
হংসুকে দেখতে পায়। এরপর সে হংসুর পিছু করতে থাকে, কিন্তু একটু দূরে যেয়ে তাকে আবার হারিয়ে ফেলে। পরের দৃশ্যে আমরা হংসুকে দেখতে পাই, যে কিনা তান্ত্রিক ইয়োনালের সাথে দেখা করতে এসেছিল। ইয়োনাল তখন হংসুকে বলে, তোমার সাথে রক্তের গন্ধ আসছে। তখন হংসু অবাক হয়ে বলতে লাগে, তুমি ঠিক বলেছো, কিছুদিন আগে আমি রক্ত দেখেছি। আর তুমি যে বলেছিলে আমার বাবা সমুদ্রের কিনারে রয়েছে, আমি সেখানে গিয়েছিলাম, আমি আমার বাবার সাথেও কথা বলেছি। তারপর ইয়োনাল তাকে জিজ্ঞাসা করে শিনের কি অবস্থা। তখন হংসু তাকে বলে, শিন জেনে গেছে আমরা আমাদের নিয়তি থেকে আলাদা হতে পারবো না, কিন্তু আমরা নিয়তির বিরুদ্ধে যাওয়ার ডিসিশন নিয়েছি। এরপর হংসু যখন তার বাসায় ফিরছিল, তখন সে দেখতে পায় শিন তার বাসার সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর সে শিনকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তখন শিন তাকে জিজ্ঞেস করে, তুমি কি ওই জায়গায় গিয়েছিলে? আমি ওইখানেই ছিলাম, আর আমি ওইখানে তোমাকে দেখেছি। কিন্তু হংসু বলে, আমি তো সিটি হলে ছিলাম, আর তারপর ইয়োনালের সাথে দেখা করতে গিয়েছিলাম। তারপর শিন তাকে সবকিছু খুলে বলে যে আমি তোমাকে এইগুলো পড়া দেখেছিলাম। তখন হংসু বলে, আমি প্রায় 2 বছর আগে সেখানে গিয়েছিলাম। তখন শিন তাকে বলে, তোমার এই মন্ত্রের জন্য আমি সব জায়গায় তোমাকে দেখতে পাচ্ছি, কিন্তু আমি অনেক সিরিয়াস, কারণ আমার একটা গার্লফ্রেন্ড আছে, আর তার সৌন্দর্যের জন্য তাকে মানুষ স্বর্গের রানী বলে। আর ওর মতো একটা মেয়ে থাকতে আমি তোমাকে কেন পছন্দ করতে যাব? এজন্য তুমি আমার চোখের সামনে থেকে দূরে চলে যাও। তখন হংসু তাকে বলে, তুমি নিজেই তো এখানে এসেছো। এরপর এটা বলে সে রুমে চলে যায়। এরপর আমরা একটা পাস্টের সিন দেখতে পাই, যেখানে কিনা ইয়ন লাঞ্চ করছিল। তখন সে হংসুকে তার কাছে ডেকে বলে, তুমি আমার পাশের সিটে এসে বসো, আমরা তো ফ্রেন্ডসই, তুমি আমার সাথেই লাঞ্চ করো। আর হংসু যখন তার পাশে বসতে যায়, তখনই কিছু খাবার সে চেয়ারে ফেলে দেয় আর বলতে লাগে, কি হয়েছে বসো। হংসু বলে, তুমি এগুলো কি করছো? ইয়ন তাকে বলে, তুমি আমার বয়ফ্রেন্ড আমার থেকে ছিনিয়ে নিয়েছো। তখন হংসু তাকে বলে, আমি তোমাকে প্রথমেই বলেছি, ও শুধু আমার সাথে কথা বলতে চেয়েছিল। কিন্তু ইয়ন বলে, ও তোমার মতো গরিবের সাথে কেন কথা বলতে যাবে? আর তুমি আমার বন্ধু না, তুমি শুধু আমার চাকর। এরপর আমরা প্রেজেন্ট দেখতে পাই, যেখানে হংসু বলছে, আমি কি এই কথাগুলো শিনকে বলেই দিব নাকি? তারপর আবার বলতে লাগে, না থাক, বিয়ের পর সে নিজেই বুঝতে পারবে ইয়ন কেমন মেয়ে। এরপর আমরা সিটি হলের দৃশ্য দেখতে পাই, যেখানে কিনা হংসুর টিম মেম্বাররা ছিল, আর সবাই মিলে একটা ফেস্টিভ্যালের কথা বলছিল। তারপর সেখানে মিস মা চলে আসে আর মিস্টার গং এর সাথে কথা বলতে চায়, কিন্তু মিস্টার গং কিছুই বলে না। তারপর সে তাকে বাইরে নিয়ে আসে আর বলে, তুমি কি ওই কথাটার জন্য আমার সাথে এখনো রাগ করে আছো? আমাকে মাফ করে দিও, আমি ওই দিন একটু বেশি রাগ দেখিয়ে ফেলেছি। তখন মিস্টার গং বলে, আমার কাছে মাফ চাইতে হবে না, তাছাড়া আমি তো একটা অপরিচিত লোক। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এর পরের সিন আমরা দেখতে পাই, হংসু তার টিম মেম্বারদের সাথে লাঞ্চ করতে যাচ্ছে, আর তখন সেখানে শিন চলে আসে আর হংসুকে বলে, আমি তোমার সাথে কথা বলতে চাই। এরপর হংসু বাইরে চলে আসে আর শিন তাকে বলে, বাইরে কোথাও খেতে যাই চলো। কিন্তু হংসু বলে, আমি কেন তোমার সাথে যাব? প্রথমেই তো তুমি বলে দিয়েছো তোমার চোখের সামনে না আসতে, আর তোমার সাথে যেন আমি কথাও না বলি। তখন শিন তাকে বলে, আমি তোমাকে একটা চান্স দিচ্ছি, তাই তুমি আমার সাথে চলো। কিন্তু হংসু তার সাথে যেতে চায় না। তারপর সে তার সামনে হাত জোর করতে থাকে। এরপর তারা দুইজন মিলে একটা রেস্টুরেন্টে চলে আসে। সেখানে শিন তাকে জিজ্ঞাসা করে, আমাকে সবাই পছন্দ করে, তাহলে তুমি কেন আমাকে পছন্দ করো না? তখন হংসু তাকে বলে, তুমি অনেক লম্বা আর অনেক সুন্দরও, তোমাকে সামলানো আমার দ্বারা সম্ভব না। তারপর শিন তাকে বলে, আমাদের একসাথে খাওয়া উচিত, এটা আমাদের নিয়তির ওপর কোনো ইফেক্ট ফেলবে না। তখন হংসু বলে, হ্যাঁ আমার বেশি বেশি খাওয়া উচিত, যেন আমি তোমার নিয়তির কাছে যেতে পারি। তখন শিন বলে, আমিই তো তোমার নিয়তি। হংসু বলে, তুমি আমার নিয়তি মোটেও না, আমার নিয়তি ফার্স্ট ফ্লোরে। এর পরের সিনে আমরা হংসুকে দেখতে পাই, যে কিনা তার বাসার সামনে ফুল গাছ লাগাচ্ছিল। আর তখনই সেখানে জে কিং চলে আসে আর হংসুকে বলতে লাগে, তুমি কি করছো? হংসু বলে, গাছ লাগাচ্ছি, দেখো কেমন দেখাচ্ছে। তখন জে কিং বলে, হ্যাঁ অনেক সুন্দর লাগছে, আর বলে, তুমি যদি ফ্রি হও তাহলে কি আমরা একসাথে কথা বলতে পারি? তখন হংসু রাজি হয়ে যায়। বাসায় রুমে এসে কাপড় চেঞ্জ করে খুশি খুশি জে কিং এর কাছে চলে যেতে লাগে। এরপর তারা দুজন একসাথে খাবার খেতে লাগে। তখন হংসু তাকে বলে, তোমাকে এখন একদমই আলাদা মানুষ মনে হচ্ছে। তখন জে কিং বলে, আমি সেখানে সবসময় পর্দার ভেতরেই থাকতাম, আমি জানতামই না বৃষ্টি কখন হচ্ছে আর বরফ কখন পড়ছে, এজন্যই আমি একটা খোলা জায়গায় থাকতে চাচ্ছিলাম, আর এজন্যই এখানে আসা। তখন হংসু তাকে বলে, খাবার শেষে আমি সব প্লেট ধুয়ে দিব। কিন্তু জে কিং বলে, তোমার এগুলো করতে হবে না, আমি খাবারও বানাতে পারি, আবার সবকিছুই করতে পারি। ইতিমধ্যে হংসুর ফোনে শিনের কল আসতে লাগে, কিন্তু হংসু কলগুলো রিসিভ করে না। তখন জে কিং বলে, তুমি কেন ইগনোর করছো? তুমি কলটা রিসিভ করে নাও। তখন হংসু কলটা রিসিভ করে। তখন শিন বলতে লাগে, তুমি কি করছো? কল রিসিভ করতে এত সময় লাগছে কেন? এখানে হংসু বলে, আমি তোমাকে কেন বলবো? আর ঠিক তখনই জে কিং জিজ্ঞাসা করে, তুমি কি বিয়ার খেতে চাইবে? আর এই কথাটা শিন শুনে নেয়। তখন হংসুকে বলে, তুমি কি কোনো পুরুষের সাথে রয়েছো নাকি? হংসু বলে, আমি তোমাকে কেন বলবো? আর এটা বলে সে কল কাট করে দেয়। পরের সিনে আমরা দেখতে পাই, হংসু একটা রেস্টুরেন্টে খাবার খাচ্ছে আর তার সাথে একটা ছোট ছেলেও রয়েছে। এই ছেলেটার নাম হচ্ছে উরাম। হংসু এখানে উরামকে বলতে লাগে, আমি একা খাবার খেতে চাচ্ছিলাম না, আর এই জন্যই আমি তোমাকে এখানে ডেকেছি। ঠিক তখনই হংসুর কাছে শিনের কল আসে, কিন্তু হংসু সেটাকে রিসিভ করছিল না। তখন উরাম তাকে বলে, তুমি এটাকে ইগনোর করে দাও। হংসু বলে, আমি তো এটাই করছি। এরপর শিন আর কল না করলে হংসু আবার ফোনটাকে চেক করতে লাগে। তখন উরাম তাকে বলে, তুমি তো ইগনোর ঠিকই করছো, কিন্তু তুমি আবার ওকে নিয়েই ভাবছো। তখন হংসু বলে, আমি ওকে নিয়ে একদমই ভাবছি না। পরের দৃশ্যে আমরা শিনের মাকে দেখতে পাই, যে কিনা কিমুকের কাছে এসেছে আর বলছে, আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিতে চাই। তখন কিমুক জিজ্ঞাসা করে, কেন, কি হয়েছে? শিনের মা উত্তর দেয়, সে আমার সাথে তারা দেখতে যায়নি। এরপর দেখতে পাই কিমুক একটা বারে
বসেছিল। ঠিক তখনই সেখানে শিন চলে আসে আর সে মদ খেতে লাগে। তখন কিমুক বলতে থাকে, তুমি মদ কেন খাচ্ছ? এটা তোমার অসুখের জন্য তো ভালো নয়। কিন্তু শিন ওর কোনো কথাই শোনে না এবং মদ খেতে থাকে। তখন কিমুক তাকে বলে, তোমার উচিত তোমার মাকে তারা দেখাতে নিয়ে যাওয়া। তখন শিন বলে, আমার কাছে এত টাইম নাই যে আমি ওনাকে তারা দেখাতে নিয়ে যাব। পরের দৃশ্যে দেখতে পাই হংসুকে কেউ একজন গোলাপ ফুলের তোড়া পাঠিয়েছে আর সেখানে একটা নোটে লেখা ছিল, কাল আমার অনেক ভালো লেগেছে। আর তখন হংসু ভাবতে থাকে এটা হয়তো জে কিং তাকে পাঠিয়েছে। পরের দৃশ্যে আমাদের শিনকে দেখতে পাই যে গাড়ির মধ্যে ছিল আর ভাবছিল ওই দিনের কথা, যখন হংসু তার কাছে মাথা দিয়ে শুয়েছিল আর বলছিল, আমি আর আমার বাবা এই বিচ সাইডে ঘুরতে এসেছিলাম। আর তখন সমুদ্রের মাঝে দুইজন বাচ্চা পড়ে যায় আর আমার বাবা ওদেরকে বাঁচানোর জন্য সেখানে যায়। তাদের দুইজনকে তো বাঁচাতে পারে কিন্তু সে নিজে আর ফিরে আসতে পারে না। পরের দৃশ্যে আমরা দেখতে পাই হংসু বাসায় বসে আছে। ইতিমধ্যে কেউ তার দরজায় কলিং বেল বাজায়। হংসু চেক করতে গেলে দেখতে পায় সেখানে শিন এসেছে। হংসু শিনকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? তখন শিন উত্তর দেয়, আমি এখানে আসতে চাইনি, ভুল করে চলে এসেছি। তারপর হংসু বাইরে এসে বলতে লাগে, তোমার ড্রাইভার কই? আর তুমি মদ খেয়েছো? তুমি না বলেছিলে তুমি আগে কখনো মদ খাওনি? তখন শিন বলতে লাগে, আমি মদ খেয়েছি, আমি চাইছিলাম অনেক মদ খেয়ে আমি অজ্ঞান হয়ে যাব আর তোমার কথা ভাববো না, কিন্তু আমি এটা করতে পারিনি। আমি তোমাকে ফোন করেছিলাম আর তুমি তো আমার ফোনের কোনো রিপ্লাই দাওনি। তখন হংসু বলতে লাগে, তুমি দাঁড়াও, হ্যাংওভার জুস নিয়ে আসি যেন তোমার নেশা চলে যায়, ততক্ষণে তুমি ড্রাইভারকে ডেকে নাও। আর হংসু বাসায় যেতে লাগলে শিন তার হাতটা ধরে বলে, তুমি যেও না। আর ঠিক তখনই সেখানে জে কিং চলে আসে। হংসু তার হাত ছাড়িয়ে নেয়। তখন সে শিনকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তখন শিন বলে, আমিও তো তোমাকে জিজ্ঞেস করতে পারি যে তুমি এখানে কি করছো। তখন জে কিং তাকে বলে, আমি এখানে ফার্স্ট ফ্লোরে থাকি। তখন শিন বলে, ও তার জন্যই তো হংসু সেদিন বলেছিল তার নিয়তি ফার্স্ট ফ্লোরে থাকে। তখন জে কিং তাকে বলে, তুমি অনেক নেশায় রয়েছো, তুমি এখন হংসুর বাসা থেকে চলে যাও, আর নয়তো তুমি আমাকে বলো তোমার বাসা কোথায়, আমি তোমাকে ছেড়ে দিয়ে আসছি। তখন শিন তাকে না বলে দেয় আর বলে, আমি হংসুর সাথে থাকতে এসেছি আর আমি এখন যে অবস্থায় রয়েছে এই সব কিছুর জন্য হংসুই দায়ী। তখন জে কিং তাকে বলে, তুমি এগুলো কি বলছো? আর হংসুকে বলে, আমি তোমাকে একজন ভালো মানুষের সাথে ডেট করতে বলেছিলাম, এমন কাউকে না যার প্রথম থেকেই একটা গার্লফ্রেন্ড রয়েছে। তখন হংসু তাকে বলে, আরে এমন কিছু না, আমি তাকে বাসায় পৌঁছে দিয়ে আসছি। আর এটা বলে সে শিনকে নিয়ে গাড়ি করে যেতে লাগে। শিন রাস্তায় গাড়ি থামিয়ে হংসুকে জিজ্ঞেস করে, তুমি জে কিং এর মধ্যে কি দেখেছো যা তোমার ভালো লাগে? হংসু বলে, আমরা দুজন একই রকমের। তখন শিন বলে, এমন কিছুই না, তোমরা দুইজনে আলাদা, তুমি হচ্ছে আনারি। তখন হংসু তাকে বলে, জে কিং ও আনারি, সে বাইরে থেকে এতটাই স্ট্রং কিন্তু ভেতর থেকে অনেক কিছু হারাচ্ছে। তখন শিন বলে, আমি যে ভেতর থেকে কি হারাচ্ছি সেটা তুমি দেখছো না? তারপর হংসু বলে, তুমি কি 19 তারিখে ফ্রি আছো? 19 তারিখে পূর্ণিমা। তখন শিন বলে, 19 তারিখে আমি বাসা থেকে বের হব না, রাতে বের হওয়া বিপজ্জনক হতে পারে। তখন হংসু বলে, পূর্ণিমার রাতে আমি ওই মন্ত্রটা নষ্ট করার চেষ্টা করব। তোমার তো আবার এগুলো ভালো লাগে না যে তুমি আমাকে পছন্দ করো, আর আমিও চাই না তুমি এইসব করো। তখন শিন তাকে বলে, আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? এতদিন ধরে যে একসাথে রয়েছি আমার জন্য কি তোমার মনে একটুও ফিলিংস হয়নি? তখন হংসু বলে, না হয়নি। তখন শিন তাকে বলে, তোমার গাল এত লাল হয়ে যাচ্ছে কেন? তখন হংসু বলে, আমার অনেক রাগ হয় যখন, তখন আমার গাল লাল হয়ে যায়। তখন শিন তাকে বলে, আমি আজ পর্যন্ত বুঝিনি যে আমি নেশায় থাকলে কি করি, কারণ আমি আগে কখনো ড্রিঙ্কসই করিনি, কিন্তু আজ আমার অভ্যাস জেনে গিয়েছি। তখন হংসু জিজ্ঞেস করে, কি তোমার অভ্যাস? শিন বলে, আমার সামনে যে রয়েছে তাকে এখন কিস করতে চাওয়া। এর পরের সিনে আমরা শিনকে দেখতে পাই যে কিনা তার বাসায় ছিল। তখন সে দেখতে পায় তার কাপড় চোপড় চেঞ্জ করা। তখন সে ভাবতে থাকে, কাল রাতে কি হয়েছিল? হয়তোবা এমনটা হয়েছিল যে আমি হংসুকে কিস করতে গিয়েছিলাম আর তখন হংসু আমাকে থাপ্পড় মেরে দিয়েছে, আর তখন হয়তো বলেছিল আমাকে কিস করার সাহস হয় কিভাবে তোমার? হ্যাঁ। আবার সিন বলতে থাকে, না না, এমনটা সম্ভব না, যদি সে আমাকে থাপ্পড়ই মারতো তাহলে কি আমি বাসায় থাকতাম? তারপর আবার ইমাজিনেশন করতে থাকে, আমরা দুইজন হয়তো কিস করে ফেলেছিলাম, তারপর হংসু আমাকে বাসায় নিয়ে আসে আর এখানে হংসু হয়তো আমার সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করতে লাগে, কিন্তু শিন বলে, আমি জানি তুমি কেমনটি ফিল করছো, এটা ফিল করা ঠিক হবে না। তারপর দেখা যায় আসল সিন। শিন বলতে লাগে, হ্যাঁ এমনটাই হয়েছিল। পরের দিন সকালে হংসু যখন বাস থেকে নামে তখন শিন তার কাছে চলে আসে। শিনকে দেখা মাত্র হংসু বলতে লাগে, তুমি এখানে কি করছো? শিন তখন বলে, তুমি কাল রাতে আমার বেডরুমে কেন গিয়েছিলে আর আমার জামা কাপড়ই বা কেন খুলেছো? এখানে হংসু বলে, আমি এমনটা কেন করব? তখন শিন বলে, তাহলে কি আমি নিজেই আমার নিজের জামা কাপড় চেঞ্জ করেছিলাম? হংসু বলে, আমি জানি না। তখন শিন বলে, কাল যা হয়েছিল এটাতে আমাদের দুজনেরই ভুল রয়েছে, আমাদের এমনটা করা উচিত হয়নি। হংসু বলতে লাগে, তুমি কোন ভুলের কথা বলছো বলো তো? তখন শিন বলতে লাগে, ওই ভুল যা আমরা কাল রাতে করেছি। হংসু বলতে লাগে, কিসের ভুলের কথা বলছো তুমি এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না, আর কাল রাতে কি হয়েছিল তুমি কি সব ভুলে গিয়েছো? তখন হংসু বলে, আসলে আমি সত্যি ভুলে গিয়েছি কাল রাতে কি হয়েছিল, আমরা কি কিস করেছিলাম? তখন হংসু বলে, তুমি তাহলে ভুলে গিয়েছো কাল রাতে মদ খেয়ে তুমি কি করেছো, আর নেক্সট টাইমে তুমি এত বেশি মদ খেও না, তোমার মধ্যে মদ সহ্য করার ক্ষমতা অনেক কম। পরের সিনে আমরা শিনকে দেখতে পাই যে কিনা অফিসের মধ্যে ছিল, আর তখন সেখানে কিডং আসে। কিডং বলতে লাগে, এই ফাইলগুলো 5 বছর আগের রোড ডিভিশনের ফাইল, আপনি যা চেয়েছিলেন আমি সেটা নিয়ে এসেছি। তখন শিন কিডংকে বলতে লাগে, একটা সাদামাটা
একটা ডিসেন্ট ছেলে যদি মদ খায় তাহলে সে কি ভুল করতে পারে? এখানে কিডং বলে তুমি কি তোমার কথা বলছো? তখন শিন বলে না, আমি অন্য কারোর কথা বলছি। কিডং বলে আমি জানি তুমি তোমার কথাই বলছো, তাছাড়া তুমি কি কাপড় চোপড় ছাড়া ছিলে? তখন শিন বলে না। তখন কিডং বলে তাহলে কোনো সমস্যা নেই, সবকিছু ঠিকঠাকই আছে। তারপরে সিন আমরা হংসুকে দেখতে পাই, তার কাছে একটা কল আসে, সেখানে একজন তাকে রিপোর্ট করছিল আপনি তাড়াতাড়ি এখানে এসে রেকর্ডস গুলো নিয়ে যান। কিন্তু হংসু বলে এটা আমাদের কাজ নয়, এটা ওয়ার্ল্ড লাইফ ডিপার্টমেন্টের কাজ, সো আমি এখানে কিছুই করতে পারবো না। তারপর মিস মা এসে মিস্টার গংকে বলতে লাগে আমি 6 ঘন্টা ধরে কিছুই খাইনি, চলো আমরা বাইরে খেতে যাই। তখন মিস্টার গং বলে আমি হংসুর সাথে খেতে যাব। পরের সিনে আমরা দেখতে পাই ইয়ন হংসুর সাথে দেখা করতে আসে। তখন ইয়ন তাকে বলতে লাগে আমার কিছুদিন আগে মিনহোর সাথে দেখা হয়েছিল। মিনহো হচ্ছে ইয়নের সেই বয়ফ্রেন্ড যার জন্য সে হংসুর সাথে খারাপ বিহেভ করেছিল। ওর কাছ থেকে আমি শুনেছি তোমার বাবা মারা গিয়েছে যখন তুমি স্কুলে আসছিলে না, আর আমি এই ব্যাপারটা জানতাম না, আমি তোমার কাছে মাফ চাইতে এসেছি। ইয়ন এখানে কান্না করতে লাগে। তখন হংসু তাকে একটা রুমাল দেয় আর বলতে লাগে এখানে তোমার কোনো ভুল ছিল না, আমার বাবার মৃত্যু তোমার জন্য হয়নি। ঠিক তখন সেখান দিয়ে শিন যাচ্ছিল আর শিনকে দেখে ইয়ন তার কাছে ডেকে নেয়। তখন তারা তিনজন একসাথে বসেছিল। ইয়ন শিনকে হংসুর সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল, বলছিল ওর নাম হংসু, ও আমার অনেক আগের ফ্রেন্ড। আর হংসুকে বলতে লাগে এটা আমার ফিয়ান্সে। তখন সে শিনকে বলতে লাগে তুমি মন খারাপ করে আছো কেন, তুমি কি অসুস্থ? আর এটা বলে সে শিনের গালে হাত দিতে লাগে। তখন হংসু বলে আচ্ছা তোমরা এখানে থাকো, আমি এখন চলে যাই। এটা বলে হংসু সেখান থেকে চলে যায়। তখন ইয়ন শিনকে বলতে লাগে আমি এখন থেকে অঞ্জু সিটিতে এই সিটি হলের কনস্ট্রাকশনে কাজ করব। তখন শিন তাকে জিজ্ঞেস করে তুমি এই কথাটা আমাকে আগে বলনি কেন? তখন ইয়ন বলে আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাছাড়াও এই কথাটা যেন কেউ না জানে যে আমি তোমার সাথে ডেট করছি, নয়তো মানুষ ভাববে হয়তো আমি ইচ্ছে করে এই পাওয়ার ব্যবহার করে এখানে এসেছি। পরের সিনে আমরা হংসুকে দেখতে পাই যে কিনা তার লাঞ্চ করার জন্য যাচ্ছিল। তার সামনে জেকিং চলে আসে আর জিজ্ঞেস করে তুমি এখনো লাঞ্চ করোনি? তখন হংসু বলতে লাগে আমি আমার লাঞ্চ টাইম মিস করেছি। তখন জেকিং বলে চলো একসাথে খাবার খাই। তখন তারা দুইজন স্টোরের ভেতরের খাবার খেতে শুরু করে। তখন জেকিং হংসুকে জিজ্ঞেস করে তোমার আর শিনের মধ্যে কি চলছে? ওই দিন শিন নেশা করে তোমার বাসায় কেন গিয়েছিল? তখন হংসু বলে এমনটা কিছুই না, আমাদের মধ্যে কিছুই নেই, সামনে পূর্ণিমা, এই সব সমস্যার সমাধান পূর্ণিমাতে হয়ে যাবে। আর তুমি আমাকে যে ফুল পাঠিয়েছিলে তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু জেকিং বলে কোন ফুলের কথা বলছো তুমি? আমি তো তোমায় কোনো ফুল পাঠাইনি। তখন হংসু বলতে লাগে তাহলে এই কাজ কে করেছে? তখন জেকিং বলে হয়তোবা শিন পাঠিয়েছিল। হংসু বলে শিন এই কাজ করবে না। তখন জেকিং বলে ফুল যেই পাঠাক, তোমার যদি তার জন্য ফিলিংস না থাকে তাহলে সেগুলোকে তুমি ফেলে দিও। পরের দৃশ্যে আমরা মিস মাকে দেখতে পাই যে সিটি হলের মধ্যে ছিল। তখন সেখানে এক লোক এসে তার সামনে দাঁড়ায় আর বলতে লাগে তুমি কি আমাকে চিনতে পেরেছো? তখন মিস মা বলে কে তুমি? তখন সেই লোকটা বলে আমি সেই লোক যাকে তুমি ফোনের মধ্যে বলেছিলে যে ঝগড়া করতে হলে সামনে আসো। তখন মিস মা বলে তুমি এখান থেকে চলে যাও, তুমি নেশায় রয়েছো। কিন্তু সেই লোকটা সেখান থেকে যায় না, বরং মিস মার উপর হাত তুলতে লাগে। আর তখন হংসু সেই লোকটাকে থামানোর জন্য আসে আর সেই লোকটা হংসুকে ধাক্কা মেরে দূরে ফেলে দেয়। মিস মাকে মারতেই যাবে, ঠিক তখনই মিস্টার গং সেখানে নায়কের মতো চলে আসে আর সেই লোকটাকে ইচ্ছে মতো ধোলাই করে দেয়। পরে মিস্টার গং ওয়াশরুম থেকে বের হয়। তখন মিস মা তাকে জিজ্ঞেস করতে লাগে তুমি কি ঠিক আছো, কোথাও ব্যথা পাওনি তো? আর আমাকে বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তখন মিস্টার গং বলতে লাগে আমি তোমার জন্য এমনটা করিনি। এরপর সেখান থেকে চলে যায়। বাপরে রাগ। তারপর আমরা শিনকে দেখতে পাই যে অফিসের মধ্যে কাজ করছিল, কিন্তু কাজের মধ্যেও সে হংসুর নামই দেখতে পাচ্ছে। পরের দৃশ্যে আমরা হংসুকে দেখতে পাই যে ওই ফুলগুলো একটা ব্যাগের ভিতর ভরে ফেলে দেওয়ার জন্য যায়। আর ঠিক তখন এসে একটা পায়জামা মিসিং দেখে। তার সে পায়জামাটা সে খুঁজতে লাগে। তখন তার কাছে শিনের কল আসে। শিন হংসুকে জিজ্ঞেস করে তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? তখন হংসু বলতে লাগে আমার একটা পায়জামা পাচ্ছি না, আর আমি সেটাই খুঁজছিলাম, এটা আমার অনেক পছন্দের একটা পায়জামা ছিল। তখন শিন তাকে বলে হয়তো কোনো জায়গায় পড়ে রয়েছে। তখন হংসু বলে আমি অনেক ব্যস্ত, তুমি এখন কল রাখো। তখন শিন বলে তুমি ব্যস্ত, তাহলে কি ফোন উঠিয়েছো কেন? হংসু বলে আচ্ছা আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, তুমি কি আমার কাছে ফুল পাঠিয়েছিলে? তখন শিন বলে না, আমি তো পাঠাইনি, হয়তোবা জেকিং পাঠিয়েছে, তাছাড়া ওইটা কি গোলাপ ফুল ছিল? তখন হংসু বলে আমি তোমাকে কেন বলবো, তোমার এতে কোনো দরকার নেই। তখন শিন বলে আমার দরকার নেই কেন? আমিও জেলাসি হচ্ছি, আমি জেলাসি হতে চাই না, তবুও হচ্ছি। তাছাড়া আমার অনেক ইম্পর্টেন্ট কাজ রয়েছে, সেগুলো আমি করতে পারছি না, কারণ সব জায়গায় আমি তোমাকেই দেখতে পাচ্ছি, আমি তোমাকেই কল্পনা করছি, এখন আমি কি করতে পারি? তখন হংসু বলে হয়তো তুমি কাজ করে হাঁপিয়ে গেছো, একটু রেস্ট নেওয়া দরকার তোমার, একটু রেস্ট করো, তারপরে তুমি সুস্থ হয়ে যাবে। তখন শিন বলে আমার এমনটা মনে হয় না, আসলে আমি তোমাকে অনেক বেশি মিস করছিলাম। তখন হংসু বলে আর 2-1 দিনেরই ব্যাপার, তারপর সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, সামনে পূর্ণিমা, আমি ওই মন্ত্রটাকে ভাঙার চেষ্টা করব। তখন শিন বলে আমিও এটাই চাই, তাড়াতাড়ি পূর্ণিমা চলে আসুক আর আমি যেন এসব থেকে মুক্ত হতে পারি, আর এইবার তুমি কোনো ভুল করিও না প্লিজ, তখন মন্ত্রটা ভালোভাবে খেয়াল রেখো। তখন হংসু বলে আচ্ছা ঠিক আছে, আর শোনো পূর্ণিমা আসার আগ পর্যন্ত মদ বা মিষ্টি জিনিস খেও না, আর কাউকে কিসও করো না। তখন শিন জিজ্ঞেস করে এর মানে কি, ওই দিন আমি তোমাকে কিস করেছিলাম? তখন হংসু ফোনের মধ্যে শিনের ওপর রাগারাগি শুরু করে দেয় আর ফোন কেটে দেয়। এরপর শিন ভাবতে থাকে আমরা কি আসলে ওই দিন কিস করেছিলাম? এর পরের সিনে আমরা শিন এবং জেকিং কে দেখতে পাই। জেকিং তাকে জিজ্ঞাসা করছিল আমরা কি কেসটা জিততে পারবো? তখন শিন বলে হ্যাঁ আমরাই জিতবো, আমাদের কাছে আগে থেকেই এভিডেন্স আছে। তখন জেকিং জিজ্ঞেস করে তুমি ওই দিন
দিন রাতে হংসুর বাসায় কেন গিয়েছিলে? নেক্সট টাইম ওই বাসায় যেন তোমাকে না দেখি। তখন শিন বলে ওই দিন আমার ভুল হয়ে গিয়েছিল, আমি আর কখনোই ওইখানে যাব না। তখন সেখানে কিডং আসে আর শিনকে বলতে লাগে মেয়র তোমার সাথে দেখা করতে ডেকেছে। তারপর সে মেয়রের সাথে দেখা করতে চলে আসে আর এখানে আমরা দেখতে পাই হংসু বসা ছিল। এরপর আমরা সেখানে সেই হংকং কোম্পানির সিও কে দেখতে পাই আর এইবার তার বিপরীত পক্ষ হয়ে কেস লড়বে শিন। তখন সিও তাকে জিজ্ঞেস করে তুমি আমার কোম্পানির কাজ ছেড়ে দিয়েছো কেন? আমি তোমার প্রায়োরিটিকে আঘাত করেছি এর জন্য? তখন শিন বলে না, এমন কিছুই না, আমার নিজস্ব ব্যাপার। তাছাড়া তুমি কেস লড়ার জন্য প্রস্তুত হয়ে থাকো। একে তো তুমি রোডের মধ্যে বেআইনিভাবে কবজা করে রেখেছো, দ্বিতীয়ত তুমি ট্যাক্সও দাওনি। তখন সিও বলতে লাগে আমি ট্যাক্স দিয়ে দেব, আমি কেস লড়তে চাই না, কারণ আমি জানি তুমি জিতবে, এতে শুধু শুধু আমারই টাইম নষ্ট হবে। এরপর শিন সেখান থেকে বের হয়ে আসে আর বাইরে কিডং এবং জেকিং দাঁড়িয়েছিল। তখন শিন তাদেরকে বলে আর কেস লড়তে হবে না, হং কোম্পানি সব ট্যাক্স পরিশোধ করে দিবে। তখন কিডং বলে চলো এই উপলক্ষে একটা পার্টি হয়ে যাক, কিন্তু শিন বলে আমি যেতে পারবো না, আমার আগে থেকেই পরিকল্পনা রয়েছে, আর আজকে তো পূর্ণিমা। তখন জেকিং এর মনে পড়ে হংসও তো পূর্ণিমা নিয়ে কিছু একটা বলছিল। এরপর আমরা হংসুকে দেখতে পাই যে কিনা সবকিছু গুছাচ্ছে, কারণ আজ পূর্ণিমা, সে ওই মন্ত্রটাকে ভাঙার চেষ্টা করবে। আর সে শেষবারের মতো একবার চাঁদটাকে দেখতে লাগে। তখন সে মনে করতে থাকে শিন যখন তাকে কিস করতে যাবে ঠিক তখনই সে নেশায় ঘুমিয়ে পড়ে। তখন হংসু তাকে বলতে লাগে তুমি কি করছো, তোমার বাসায় যেতে হবে। তখন শিন বলতে লাগে তুমি আমাকে বাসায় পৌঁছে দিয়ে আসো, তুমি তো আর আমাকে এখানে একা ছেড়ে যেতে পারবে না। এরপর হংসু তাকে তার বাসায় নিয়ে আসে। তারপর হংসু যখন চলে যেতে লাগে তখন শিন বলে আমার জন্য পানি নিয়ে আসো, আমার অনেক পিপাসা লেগেছে। তারপর হংসু তার জন্য পানি নিয়ে আসে আর বলতে লাগে তুমি তোমার রুমের পাসওয়ার্ড চেঞ্জ করে নিও, কারণ আমি সেটা জেনে গিয়েছি। তখন শিন বলতে লাগে আমি চাই না তুমি এটা ভুলে যাও, এটা সবসময় মনে রেখো, আর আমি কখনো কারোর জন্য রাতের বেলা ভাবিনি, আর আমি এখন সারা রাত তোমাকে ভেবে পার করে দিই। আর ওই দিন তুমি গাড়িতে আসার সময় তোমার বাবার ব্যাপারে বলেছিলে যে তোমার বাবা কিভাবে মারা গেছে, তখন আমার কান্না করতে ইচ্ছে করছিল। তোমার কি মনে হয় এই সবকিছুই মন্ত্রের জন্য হচ্ছে? তখন হংসু বলে হ্যাঁ, সবকিছু মন্ত্রের জন্যই হচ্ছে। শিন বলে না, এগুলো মন্ত্রের জন্য হচ্ছে না, আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। এরপর আমরা প্রেজেন্ট দেখতে পাই যেখানে হংসু বলছিল ওই দিন ও আমার সাথে কি আজব আজব কথা বলে দিয়েছিল। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই হংসু এবং শিন একটা নদীর পাশে বসে আছে আর ওই মন্ত্রটা ভাঙার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন শিন বলতে লাগে তুমি আমাকে এখন মুসিবত ভাবছো। তখন হংসু বলে আমি তোমাকে মুসিবত ভাবছি না, তোমার মধ্যে আমার জন্য যে ফিলিংসটা রয়েছে ওইটাকে আমি মুসিবত ভাবছি। এরপর শিন বলতে লাগে আমার এসব কিছু একদম ঠিক মনে হচ্ছে না। তখন হংসু তাকে টেনে ধরে নিয়ে আসে আর বলতে লাগে তুমি এখানে বসো আর আমার সাথে মন্ত্রটা কমপ্লিট করো। এরপর তারা দুইজন মিলে রুলস মোতাবেক সবকিছু করতে লাগে। এরই মাঝে হঠাৎ করে একজন মহিলা সেখানে কান্না করতে করতে চলে আসে আর বলতে লাগে তোমরা কি আমার ছেলেকে কোথাও দেখেছো? তখন হংসু বলে না, এখানে তো আমরা কাউকে দেখিনি। তখন ওই মহিলা বলতে লাগে আমি আমার কুকুরকে ছেলে বলছি আর ওকে আমি কোথাও পাচ্ছি না, তোমরা কি ওকে খুঁজতে একটু সাহায্য করবে? তখন শিন বলে ও একজন সিভিল সার্ভেন্ট, আপনাকে সাহায্য করবে। তখন হংসু না করতে লাগে কারণ সে এখানে মন্ত্র ভাঙার জন্য এসেছে, কিন্তু শিন তো এই মন্ত্রটাকে ভাঙতেই চাইছিল না আর এই জন্য সে ওই মহিলা সাহায্য করতে রাজি হয়ে যায়। তারপর তারা দুইজন মিলে ওই কুকুরটাকে খোঁজার জন্য বের হয়ে যায় আর কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা সেটাকে পেয়েও যায়, কিন্তু কুকুরটা অনেক হিংস্র দেখাচ্ছিল। তখন তারা দুজন অনেক ভয় পেয়ে যায় আর বলতে লাগে এটা কি সেই কুকুর? তখন শিন হংসুর পিছনে লুকিয়ে পড়ে আর তারপর সেই কুকুরটা দৌড়ে যখন তাদের সামনে আসছিল তারা দুজন ভয়ে মাটিতে পড়ে যায় আর এখানে শিন হংসুকে জড়িয়ে ধরে তাকে বাঁচানোর বাহানা করছিল। তখন সে হংসুকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? হংসু বলে আমি নিঃশ্বাস নিতে পারছি না, তাছাড়া তুমি কি ঠিক আছো? তখন শিন বলে আমিও ঠিক নেই, আমার হার্ট বিটের স্পিড বেড়ে গিয়েছে। আর তখন সেখানে সেই মহিলাটা চলে আসে আর তার কুকুরটাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর তারা দুইজন আবার সেই মন্ত্রটাকে ভাঙার জন্য এসে পড়ে। এখানে শিন বলতে লাগে আমি এমনটা করতে চাই না, কারণ আমার কাপড় চোপড় নষ্ট হয়ে গিয়েছে আর মন্ত্রের রুলস অনুযায়ী তো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরে থাকতে হবে, তাই না? তখন হংসু বলতে লাগে তুমি এসব বাহানা বন্ধ করো, আমাদের আজকে এটা করতে হবে, আর নয়তো আবার 1 মাস অপেক্ষা করতে হবে। কিন্তু আমরা এতদিন তো অপেক্ষা করতে পারবো না, আমাদের এই বিপদ আজকেই দূর করতে হবে, নয়তো অনেক বড় ঝামেলা হয়ে যেতে পারে। কারণ তুমি আমাকে পছন্দ করতে থাকবে আর আমি যে কিংকে পছন্দ করতে থাকবো আর এর মধ্যে দিয়ে কষ্ট পেয়ে যাবে ইয়ন, আর আমি চাই না এমনটা হোক। সো আমাদেরকে এই মন্ত্রটা আজকেই পূরণ করতে হবে। আর আমি তোমাকে ধন্যবাদও দিতে চাই, কেননা আমি প্রথমে একা ছিলাম, তুমি আসার পর একাকিত্ব দূর হয়েছে, তুমি আমাকে অনেক সাহায্য করেছো, আমার বাবার মৃত্যুবার্ষিকীতেও আমার সাথেই ছিলে। এরপর তারা দুজন মিলে সেই মন্ত্রটাকে কমপ্লিট করে আর তারপর সেই লাল লেটারটা শিনকে দেয় আর বলতে লাগে এটা 100 দিন পর্যন্ত তুমি তোমার কাছে রেখে দিও। তখন শিন বলে আচ্ছা ঠিক আছে আর বলতে লাগে এখন তো আমাদের রাস্তা আলাদা হয়ে গিয়েছে তাই না? হংসু বলে ঠিক আছে। এরপর তারা দুইজন দুই দিকে চলে যায়। এরপর যখন হংসু ঘুমাচ্ছিল মাঝরাতে শিনের কল আসে। শিন তাকে বলতে লাগে এখন হয়তো সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, কারণ আমি এখন পর্যন্ত ঘুমাইনি, আমি টেস্ট করতে চেয়েছিলাম যে মন্ত্রটা কাজ করছে কিনা, আর মন্ত্রটা সত্যি কাজ করছে, কারণ আমি এখন পর্যন্ত তোমাকে নিয়ে ভাবিনি। এখন সবকিছু একদম ঠিক হয়ে যাবে, আমি আর তোমার পিছু পিছু ঘুরবো না, আর না তো আমি তোমাকে রাতে কল করব। তখন হংসু বলে অনেক খুশির খবর তাহলে, আর বলতে লাগে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ মন্ত্রটা যদি কাজ না করে
করে তাহলে আমরা কি করব। আর আমার তো মনে হচ্ছিল আমি লাল কাগজে হয়তো উল্টাপাল্টা কিছু লিখে দিয়েছি, কিন্তু এখন অনেক বেশি খুশি লাগছে কারণ সবকিছু ঠিকঠাক মতো হয়েছে। আর তুমি এখন ঘুমিয়ে পড়ো, কালকে তো তোমার কাজেও যেতে হবে। তখন শিন বলে আচ্ছা ঠিক আছে, তুমিও ঘুমিয়ে পড়ো। পরের দিন সকালে আমরা হংসুকে দেখতে পাই যে খুশিতে নাচতে নাচতে কাজের জন্য বের হচ্ছিল। আর তখন তার সামনে জেকিং চলে আসে আর বলতে লাগে কি হয়েছে, তুমি এত খুশি কেন, তুমি কাজে যাচ্ছ, চলো আমি তোমাকে ড্রপ করে দিই। এরপর হংসু যখন জেকিং এর গাড়িতে বসেছিল তখন জেকিং তাকে জিজ্ঞেস করে কাল তো পূর্ণিমা ছিল, সবকিছু কি ঠিক হয়েছে? তখন হংসু বলে হ্যাঁ সবকিছু একদম ঠিক হয়ে গিয়েছে, এখন আমার আর শিনের মধ্যে কিছুই নেই। তখন জেকিং তাকে বলে আচ্ছা তুমি সানডেতে কি ফ্রি আছো? তখন হংসু বলে হ্যাঁ ফ্রি, কিন্তু কেন? তখন জেকিং বলে তাহলে চলো একসাথে ডগ শেল্টারে যাই। আর হংসুও তার কথায় রাজি হয়ে যায়। এরপর আমরা শিনের মা এবং বাবাকে দেখতে পাই, যেখানে শিনের বাবা বারবার শিনের মাকে জিজ্ঞাসা করছিল আমি কোনটা পরবো, কিন্তু প্রতিবার নিজের পছন্দ মতোই পড়ছিল। এরপর সে একটা টাইটানিক জাহাজের খেলনাকে বেবি বলতে থাকে আর তারপর সে চলে যায়। এরপর আমরা দেখতে পাই শিনের মা সেই জাহাজটাকে বাইরে বেচার জন্য নিয়ে চলে আসে। আর তখন সেই রাস্তা দিয়ে কিমুক যাচ্ছিল আর সে শিনের মাকে দেখে কথা বলতে থাকে। তখন শিনের মা কিমুককে জাহাজটা ফ্রিতে দিয়ে দেয়। পরের সিনে আমরা হংসুকে দেখতে পাই, তার সাথে দুইটা কলিগও ছিল। তখন সে ইয়নকে দেখতে পায় আর বুঝতে পারে যে সে এখন থেকে অঞ্জু সিটিতে কাজ করবে। তখন হংসু ইয়নের সামনে দিয়ে যাচ্ছিল। তখন ইয়ন হংসুকে ডাকতে লাগে আর বলতে লাগে আমি তোমার জন্যই ওয়েট করছিলাম। তখন হংসু বলে তুমি কি এখানে কাজ করবে আর এজন্যই আমার কাছে ক্ষমা চেয়েছো? তখন ইয়ন বলে হ্যাঁ, আর আমাদের তো এখন থেকে প্রায় দেখা হবে, সো আমাদের উচিত ভালো বন্ধু হয়ে যাওয়া। আর তুমি এই কথাটা কাউকে বলো না যে আমি মেয়রের মেয়ে আর আমি শিনকে ডেট করছি। পরের সিনে মিস মা এবং মিস্টার গংকে দেখতে পাই, তারা শিনের কাছে এসেছে আর বলছিল আমরা নিজেদের সেলফ ডিফেন্সের জন্য ওই লোকটাকে মেরেছি, এজন্য কি আমাকে পুলিশে দিতে হবে? তখন শিন সিসিটিভি ফুটেজ দেখতে পায় আর বলতে লাগে আপনাদের চিন্তা করতে হবে না। আর সেখানে শিন এটা দেখে না ওই লোকটা হংসুকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। পরের সিনে আমরা শিনের বাবাকে দেখতে পাই যে বাসায় চলে এসেছিল আর ওই টাইটানিক জাহাজটা অর্থাৎ তার বেবিকে না দেখতে পেয়ে শিনের মাকে জিজ্ঞাসা করে আমার বেবি কোথায়? তখন শিনের মা বলে আমি জানি না। তখন শিনের বাবা বলতে লাগে তুমি যদি আমার বেবিকে না এনে দাও তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। এখানে শিনের মা হাসতে লাগে আর বলতে লাগে আমি তো এইটাই চাই। পরের দৃশ্যে আমরা দেখতে পারি যখন হংসু কাজ শেষে বাড়ি ফিরছিল তখন তার মোবাইলে জুংবিয়মের কল আসে আর হংসু বলতে লাগে এই টাইমে আমাকে কেন কল করলো? তখনই সামনে জুংবিয়ম চলে আসে আর বলতে লাগে এই ফুলটা তোমার জন্য, চলো ডিনার করতে চাই। তখন হংসু জিজ্ঞেস করে তুমি কি আমার বাসায় গোলাপ ফুলও পাঠিয়েছিলে? তখন সে হ্যাঁ বলে। হংসু তাকে জিজ্ঞেস করে তুমি কি ওই দিন আমার বোতল থেকে পানি খেয়েছিলে? তখন জুংবিং বলে হ্যাঁ আমি পানি খেয়েছিলাম, কিন্তু ওইটার টেস্ট একটু অন্যরকম ছিল। কি ছিল ওইটার মধ্যে? যাই হোক চলো আমরা আজকে একসাথে ডিনার করতে যাই। তখন হংসু বলে না আমি যেতে পারবো না, আমার আগে থেকে একটা প্ল্যান আছে, আমি অন্য কারোর সাথে যাব। তখন জুংবিয়ম তাকে জিজ্ঞেস করে কার সাথে যাবে? ঠিক তখনই সেখানে শিন চলে আসে আর বলতে লাগে সে আমার জন্য ওয়েট করছে, আমার সাথেই যাবে। আর সেখান থেকে হংসুকে নিয়ে সে চলে যায়। তখন সে হংসুকে জিজ্ঞেস করে এগুলা কি হচ্ছে, ওই লোকটা এমন করছিল কেন? তখন হংসু বলে ওই লোকটা প্রেম মন্ত্র দিয়ে বানানো লিকুইড গুলো সবটুকুই খেয়ে ফেলেছে। তখন শিন বলতে লাগে তুমি কতজনকে এসব খাইয়েছো? হ্যাঁ, মনে তো হচ্ছে তুমি নদীর পানিতে ফেলে দিয়েছিলে যেন পুরো শহরের ছেলেরা তোমার প্রেমে পাগল হয়ে যায় আর তোমার পিছে ঘুরে। তখন হংসু বলতে লাগে আমি এত কষ্ট করে এই মন্ত্রটা বানিয়েছিলাম আর সেটা শুধুমাত্র একবারই বানানো যায়, এটা খেয়েছে তো এমন মানুষ যাদের সাথে আমি ভালোবাসা কেন, যাদেরকে আমি পছন্দই করতে পারি না। তখন শিন বলে আমি সেটা ভুল করে খেয়েছি। হংসু বলে যাই হোক আমি তোমার জন্য মুসিবত দূর করার মন্ত্রটা পড়েছি না। আর এটা শুনে শিন থেমে যায় আর বলতে লাগে বের হও তুমি এখান থেকে। তারপর আবার বলতে লাগে না যেও না। আর এইসব শুনে হংসু নিজে থেকেই গাড়ি থেকে নেমে যায়। হংসু চলে যাওয়ার পর শিন ওই লাল কাগজটা দেখতে লাগে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই হংসু তার বাসায় ফিরছিল আর তখন সে শিনকে আগে থেকেই তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে দেখে। তখন হংসু তাকে জিজ্ঞেস করতে লাগে তুমি এখানে কি করছো? একটু আগে তো আমরা দেখা করলাম, এখন কি আবার দেখার ইচ্ছা হয়েছিল নাকি? শিন বলে হ্যাঁ তোমাকে দেখতে ইচ্ছে করছিল আর এটা সব সময় করবে আর এটা কখনোই শেষ হবে না। তখন হংসু বলে তুমি কি বলতে চাইছো বলো তো? তখন শিন বলে আমি ওই সিসিটিভি ফুটেজটা যখন দেখছিলাম তখন তোমাকে একটা লোক ধাক্কা মেরে ফেলে দিয়েছে, এটা দেখতে পেয়েছি। দেখে তো আমার পুরো বুকের মধ্যে মনে হচ্ছিল কেউ যেন গুলি করেছে। আর যখন তোমার পিছে বা তোমার আশেপাশে কেউ থাকে তখন তো আমার মনে হয় আমার বুকে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। আর যখন তুমি গাড়ি থেকে বের হয়ে আসলে তখন তো আমার বাচ্চাদের মতো কান্না করতে ইচ্ছে করছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি লাল কাগজে কি লিখছো সেটা তো একবার দেখো। তুমি তো এখানে মন্ত্রটা পুরো নষ্ট করে দিয়েছো, এখানে মুসিবত দূর করার কোনো অক্ষরই তো তুমি লেখনি, বরং ওটা ফুল লিখে দিয়েছো। আর হংসু এটা দেখে তো পুরোই চমকে যায়। তখন শিন বলে তুমি কি আমাকে ফুল বানিয়ে দিতে চাও? তুমি এত বড় ভুল কিভাবে করতে পারলে? তখন হংসু বলে আমি অনেক নার্ভাস হয়ে গিয়েছিলাম। শিন বলে তুমি কেন নার্ভাস হয়ে গিয়েছিলে? তখন হংসু বলে তুমি আমার দিকে একদম তাকিয়েই ছিলে, এজন্য আমি নার্ভাস হয়ে গিয়েছিলাম। আর ওই দিন তুমি আবল তাবল কথাও বলেছিলে যে তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, আমাকে অনেক পছন্দ করো, আরো কত কিছু, এই জন্যই আমি অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছিলাম। তখন শিন বলে আমি তো ওইগুলো নেশায় বলেছিলাম। তখন হংসু বলে হ্যাঁ এমনটাই হবে। শিন বলে না আমি এমনটা করিনি,
পারেনি। আর ঠিক তখনই সেখানে জেকিয়ং চলে আসে আর বলতে লাগে, তুমি এখানে কি করছো? তুমি না আমাকে বলেছিলে সবকিছু শেষ হয়ে গিয়েছে, তুমি হংসুর বাসার সামনে আর আসবে না। আর হংসুকে জিজ্ঞেস করে, তুমিও তো বলেছিলে তোমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গিয়েছে। তখন শিন বলে, না এমনটা না, আমি হংসুকে অনেক বেশি ভালোবাসি। তখন জেকিং বলে, কি বললে তুমি? তখন শিন বলে, তুমি যেটা শুনেছো সেটাই বলেছি, হংসুকে আমি অনেক বেশি ভালোবাসি। আর এর মধ্য দিয়েই আমাদের পঞ্চম পর্ব শেষ হয়। পরবর্তী পর্ব খুব দ্রুত নিয়ে আসার ট্রাই করবো ইনশাল্লাহ। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। এরকম আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও, যেন আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো, বাই।